কোটা আন্দোলনে বজ্রকণ্ঠে একাত্ম হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, শিক্ষার্থীরাও দমাতে পারেনি নিপীড়ন আর গ্রেফতার আতঙ্ক। এখন মনোযোগ দেশ গঠনে। আমরা যখন 5 তারিখে নামছি আমাদের একটাই ছিল যে আমরা পিছু হওয়ার কোনো আমাদের অপশন নেই। বন্ধু অনেক প্রতিবেশী আমাদেরকে সেখানে জায়গা দেয়নি, কিন্তু যারা রিক্সাওয়ালা শ্রমিক যাদের সাহস দেখে আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই জায়গা থেকে তাদেরকেও রাষ্ট্র গঠনে এই মুহূর্তে নিযুক্ত করা উচিত। শেখ হাসিনার বিরুদ্ধে লালবাগ থানায় আরও একটি হত্যা মামলা। আন্দোলনে প্রাণ হারানো ফাইয়াজের পরিবার ফিরিয়ে দেয় অনুদান। গণভবনে চেয়ে আসে বিচার। একমাত্র ছেলে গুলিবিদ্ধ হওয়ার কথা শুনলে কেমন লাগতে পারে? আজকে যে ছাত্র জনতার বিজয় এসেছে, তারা আমার পরিবারের এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নি। আমার ছেলেকে যারা এবং যে হত্যা করেছে এর জন্য চাই এর একটা বিচার হোক। পুলিশ কর্মকর্তা হারুনের আত্মগোপনে থাকার গুজবে মিরপুরে এক বাড়িতে লুটপাটের চেষ্টা। যমুনার ক্যামেরা দেখেই পাল্টে যায় চিত্র, কেটে পড়ে মূল হোতা। আমি বললাম যে উনি সম্ভবত উত্তর পীরের বাগে আছে। আপনারা যখন যাবেন তখন এলাকার মুরব্বি ডেকে কথা বলবেন। সহিংসতায় বিধ্বস্ত চট্টগ্রাম মেট্রোপলিটনের সব থানা, হাতে লিখেই চলছে মামলা জিডির কাজ। জোড়াতালি দিয়ে কাজ চললেও বাড়ছে সেবা প্রার্থীর ভিড়। জেলায় জেলায় দেয়ালিকা আর চিত্রে উঠে আসছে জুলাই আন্দোলন। দেশ সংস্কারে ভূমিকা রাখার শপথ ছাত্রছাত্রীদের। বৈষম্য দূরীকরণে নাটোরে মোমবাতি প্রজ্বলন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি এমপক্স। প্রাণহানি কমাতে আক্রান্ত দেশগুলোর নানা উদ্যোগ। ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালুর তৎপরতা WHO। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে, যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কিভাবে কেটেছে আন্দোলনের উত্তাল দিনগুলো, কোন মন্ত্রে ঐক্যবদ্ধ হয়েছেন তারা, আর কিভাবেই বা মোকাবেলা করেছেন দমনপীড়ন, তার আদ্যপান্ত তুলে এনেছেন সহকর্মী লামিয়া তিথি। ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। রাজনীতি করতে করতে অভ্যস্ত, তারা বাঁচতে পারে। আমাদের ছেলেপেলে বেশি মারা গেছে কারণ আমরা জানি না কিভাবে গুলি থেকে বাঁচতে হয়। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, যা এখন জুলাই বিপ্লব নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার চেয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনের তীব্রতা বাড়লে তার দমনে কঠোর হয় সরকার, চড়াও হয় পুলিশ, নামানো হয় বিজিবি। এক পর্যায়ে বন্ধ ঘোষণা করা হয় আবাসিক হল। দমন পীড়নের মাঝেও আন্দোলন চলতে থাকে। ঠিক সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নেমে আসে সড়কে। বজ্রকণ্ঠে কোটা সংস্কার আন্দোলনের সাথে একত্রতা জানায়। দিনরাত সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকে গতিশীল রাখে। আন্দোলন সংগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ কম, এবার এমন ধারণা পাল্টে দিয়েছেন তারা। কিন্তু কিভাবে তারা যুক্ত হলেন এই আন্দোলনে, শোনা যাক তাদের মুখ থেকে। আমরা 15 তারিখে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যে রাত্রেবেলা একটা ঝামেলা হলো, যেটা আমরা আসলে দম বন্ধকর একটা অবস্থা, যেটা আমরা দেখলাম, যেটা শুনলাম, সেটা দেখার পরে আসলে আমরা বসে থাকতে পারলাম না। 17 তারিখ রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিকের হলগুলো খারিজ করে দিল, তারপরে 18 তারিখে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এইভাবে স্ট্রাইক করবে, আমার মনে হয় এটা হচ্ছে একদম এই স্বৈরাচারী সরকারের একদম সিলেবাসের বাইরের একটা জিনিস ছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এই জায়গা থেকে তাদেরকেও রাষ্ট্র গঠনে এই মুহূর্তে নিযুক্ত করা উচিত, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রয়েছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা। আমরা যখন 5 তারিখে নামছি আমাদের একটাই ছিল যে আমরা পিছু হওয়ার কোনো আমাদের অপশন নেই। পদে পদে বাধা, গ্রেফতার, হামলার আতঙ্ক, তারপরও পিছু হটেনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুলিশের গুলির মাঝে বুক পেতে দাঁড়িয়েছেন তারা, তারপরও এক চুলো নড়েনি তাদের অবস্থান থেকে। কারফিউ উপেক্ষা করে চালিয়ে গেছে আন্দোলন। পরিবারের পাশাপাশি পেয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন। গুলিবিদ্ধ হওয়ার পরে প্রায় সময়টা 1:30 থেকে 2টার সময় আমাকে স্ট্রেসের পাশেই এই এলাকারই একজন ডাক্তার ছিলেন, উনি আমাকে হেল্প করেছেন বুলেটগুলোতে একটু অয়েন্টমেন্ট এবং দেওয়ার ক্ষেত্রে। আমাদের অনেক বন্ধু অনেক প্রতিবেশী আমাদেরকে সেখানে জায়গা দেয়নি, কিন্তু যারা রিক্সাওয়ালা শ্রমিক যাদের সাহস দেখে আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ থাকবো। কোটা আন্দোলনের এক
পর্যায়ে বন্ধ করে দেওয়া হয় দেশের ইন্টারনেট সুবিধা। তখন কিভাবে আন্দোলন সমন্বয় করা হয়েছে সেই অভিজ্ঞতার কথাও জানান তারা। ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার কারণে আমাদের মধ্যে আন্দোলনের তীব্রতাটা যে ক্রোধ ছিল সেটা আরো বেড়ে গেছে। ইন্টারনেট ছাড়া যে কয়টা মাধ্যম ব্যবহার করা যায় সেভাবে আমরা করেছিলাম। ব্লুটুথ সার্ভার ক্রিয়েট করি, যেই সার্ভারগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্টেড, যেটা ইন্টারনেট ছাড়াই আমরা যোগাযোগ করতে পারি, কমিউনিকেশন বিল্ড আপ করি। 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ছাত্র জনতার। এ সময় বহু বন্ধু সহপাঠী গুলিবিদ্ধ হয়, চিরতরে হারিয়ে যায় অনেকে। সব শোককে শক্তিতে পরিণত করে সবার সাথে হাতে হাত মিলিয়ে এখন দেশ গড়ার কাজে মনোযোগী হতে চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব শিক্ষার্থীরা। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব তৈরি হচ্ছে, এই জায়গাটা আসলে আমরা মনে করি একটা গ্লাস সিলিং এর মতো কাজ করছিল, যে জিনিসটা এবার ভেঙে গেছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার মধ্যরাতে রাজধানীর লালবাগ থানায় এই মামলা দায়ের করেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী সহ 91 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যান্য শিক্ষার্থীদের মতো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ অংশ নেয়। 18 জুলাই আসামিদের প্রত্যক্ষ মদদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান খালিদ। পরে 20 জুলাই হাসপাতালে তার লাশ শনাক্ত করা হয়। মামলার বাদীর অভিযোগ, মামলা নিয়ে শুরু থেকেই গড়িমসি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এ নিয়ে উত্তেজনা দেখা দেয় শিক্ষার্থীদের মধ্যে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় রাত 2টা নাগাদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মামলার এজাহার গ্রহণ করা হয় বলে জানান বাদী কামরুল হাসান। আমাদের ফাইল ডিসি স্যার গ্রহণ করেছেন, উনি রিসিভ করে দিয়েছেন। আগামীকাল ওনারা ইন্টারনালি একটা মিটিংয়ে বসবেন, এরপর আমাদেরকে বিকাল 4টা-5টা নাগাদ জানাবেন যে ফাইনালি কিভাবে কোন প্রসিডিউরে আমাদের কেসটা ফাইল করবেন। আমার ছেলের মৃত্যু এই 18 তারিখ 6টার সময় হয়েছিল। 1 মাস পরে কালকে ইনশাল্লাহ আজকের এই 18 তারিখেই বিকাল 5টা নাগাদ আমরা ফাইনালি কেসটা দাখিল হয়েছে কিনা আমরা জানতে পারবো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের স্বপ্ন ছিল বিজ্ঞানী হবার। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে ঘরে বসে থাকতে পারেনি ফারহান, যোগ দেয় মিছিলে। ধানমন্ডিতে গুলিতে প্রাণ যায় তরুণ ফারহানের। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান গ্রহণ করেনি তার পরিবার। গণভবনে গিয়ে চেয়ে আসেন সন্তান হত্যার বিচার। পড়ার টেবিল ছেড়ে অধিকার আদায়ের আন্দোলনে নেমেছিল কলেজ পড়ুয়া ফারহান ফাইয়াজ। তপ্ত বুলেটের আঘাতে তার রক্তে রঞ্জিত হয় রাজপথ। মৃত্যুর মিছিলে যোগ হয় আরেকটি নাম, ফারহান। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার শহীদুল ইসলামের একমাত্র ছেলে ফারহান। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহানের স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া। গত 18 জুলাই বন্ধুর ফোন পেয়ে আন্দোলনে যোগ দিতে রাজধানীর বাসা থেকে বের হয় সে। ধানমন্ডি 27 নম্বরে গুলিতে প্রাণ যায় তার। ওর সহপাঠীরা ফোন দিল যে ফায়াজ গুলিবিদ্ধ হয়েছে। তখন কি আর বলবো, একমাত্র ছেলে গুলিবিদ্ধ হওয়ার কথা শুনলে কেমন লাগতে পারে। আমি ছুটে চলে যাই সিটি হসপিটালে, লালমাটিয়া সিটি হসপিটালে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে আর পাইনি। অন দ্য স্পটেই সে শেষ। ভাইয়ের স্মৃতিহাত্রে সময় কাটে ছোট বোন ফারিনের। আক্ষেপ, ফারহান জীবন দিলেও খোঁজ নেয়নি কেউ। আমার কাছে কষ্টদায়ক ব্যাপারটা হচ্ছে আজকে যে ছাত্র জনতার বিজয় এসেছে, তারা আমার পরিবারের এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নি। এই জিনিসটা আমাকে খুব নাড়া দেয়। ফারহানের মৃত্যুর পর তার পরিবারকে ডাকা হয়েছিল গণভবনে। তবে শেখ হাসিনার দেয়া অনুদান গ্রহণ করেননি তারা। চেয়ে আসেন সন্তান হত্যার বিচার। আমার ছেলের স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া এবং দেশের জন্য কিছু করা। আমার ছেলেকে যারা এবং যে খুন হত্যা করেছে এর জন্য চাই এর একটা বিচার হোক। আরও যেসব মায়ের বুক খালি হয়েছে তারাও যেন এর উপযুক্ত বিচার পায়। পরিবারের ইচ্ছা, ফারহানের নামে গড়ে তোলা হবে একটি দাতব্য সংস্থা। সেখান থেকে শিক্ষার্থীদের অনুদান দেয়া হবে বিজ্ঞান গবেষণায়। জাহিদ হাসান, যমুনা নিউজ। আমাদের কি মনে আছে ঋষিকাব্যর কথা? বৈষম্য বিরোধী আন্দোলনে হওয়া নির্যাতনের বহু চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হতো তার পেজ থেকে।
30 জুলাই রাজধানীর একটি বাসা থেকে উদ্ধার করা হয় ঋষি কাব্য রিয়াজের মরদেহ। তার স্মৃতি ভুলতে পারছে না স্বজন এলাকাবাসী। এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে। এই শহরে ছাত্র পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে। 29 জুলাই ঋষিকাব্য নামক ফেসবুক পেজে সবশেষ এই পোস্ট করেন কুমিল্লার শিক্ষার্থী কাজী আশরাফ আহমেদ রিয়াজ। এরপর গুলি কেন আর কোনো শব্দেই ঘুম ভাঙেনি তার। 30 জুলাই রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রিয়াজের মরদেহ উদ্ধার হয়। কুমিল্লার নাঙ্গলকোটের বাগড়া গ্রামের ব্যবসায়ী কাজী বাবুল ও রোকেয়া আক্তার দম্পতির বড় ছেলে রিয়াজ ঢাকা কমার্স কলেজে অধ্যয়নের পাশাপাশি ফটোগ্রাফি নিয়ে লেখাপড়া করতেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই ছিলেন রাজপথে। সরকার বিরোধী আন্দোলনের তকমা থাকায় 1 আগস্ট অনেকটা নিভৃতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রিয়াজের মরদেহ। ছেলে তো বলছে যে কি আম্মু বাইরে হলে মেরে ফেলবো, এটাই বলছে, এবং কি কিন্তু হয়ে কাজ করছে, মানে আন্দোলনের কাজগুলো ছবি উঠা নিয়ে তো প্রফেশনাল ফটোগ্রাফার ছিল। আন্দোলনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন রিয়াজ। বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়ায় রিয়াজের মৃত্যু নিয়ে এখন তৈরি হয়েছে নানা গুঞ্জন। উনি কান্না করে বলছে যে হ্যাঁ মা, আমি তো শেষ হয়ে গেছি, রিয়াজ মারা গেছে। আমি বলছি কি হয়েছে, বলতেছে যে গুলি। দুই পক্ষের দৌড়াদৌড়ি মারামারির ভিতরে তাকে চিকিৎসা দেওয়া যায় নাই, রীতিমতো অনেক মার খেয়েছে। তার ফিটে ইয়াতে অনেক যারা দোয়াইছে এরা পাইছে যে অনেক জায়গায় চিহ্ন আছে, গুলির চিহ্ন এবং ফেলা আছে এখানে মায়ের চিহ্ন বা পরে ভিডিও রক্তমুক্ত গেছে। ছাত্রদের সাথে শরিক হয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং কি বিভিন্ন সে আপনাদের মতোই সে একজন সাংবাদিকতার ভূমিকা সে অনেক সময় পালন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে রিয়াজের মতো অকাতরে প্রাণ ঝরেছে আরও অনেকের। তাদের সবাইকে খুঁজে বের করে তালিকা তৈরির দাবি সাধারণ মানুষের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সবার বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করবে সরকার। রাজধানীর 15টি হাসপাতাল পরিদর্শন শেষে কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এরই মধ্যে যারা বেসরকারি হাসপাতালে বিল পরিশোধ করেছেন তাদের টাকাও ফেরত দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে ঘোষণা দেন শিক্ষার্থী ও স্বাস্থ্য অধিদপ্তর। 2 দিন ধরে বিভিন্ন হাসপাতাল চষে বেড়াচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। খোঁজ খবর নিচ্ছেন আন্দোলনে আহতদের। আন্দোলনে আহত আর নিহতদের পরিপূর্ণ তালিকা চান শিক্ষার্থীরা। অনেক হাসপাতালই তা দিতে পারেনি, কারণ রেজিস্ট্রার খাতা ও সিসি ক্যামেরার ফুটেজ জোরপূর্বক নিয়ে গেছে স্বৈরাচারী সরকারের সমর্থকরা। সেই হসপিটালগুলোতে তারা আমাদেরকে একটা সিঙ্গেল রুমে ডেকে নিয়ে সাহস করে এখন এই কথা বলছে আমাদের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখানে যা সংখ্যা রয়েছে তার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি সংখ্যায় মানুষ আসলে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন। ঢাকা মেডিকেল, পঙ্গু হাসপাতাল সহ কয়েকটি বেসরকারি হাসপাতাল ঘুরে বিকেলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আসেন শিক্ষার্থীরা। সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। যৌথ ব্রিফিংয়ে তারা জানান, সরকারি বেসরকারি সব হাসপাতালে আন্দোলনে আহতদের চিকিৎসা হবে বিনা পয়সায়। যারা বিল পরিশোধ করেছেন তারাও ফেরত পাবেন। প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে, যে বয়সেরই হোক না কেন, আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরের হোক, সকলের এই চিকিৎসা ফিটি যেন মৌকুফ করা হয়, কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয়। স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে, যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের অর্থ লাগবে না। এবং শুধুমাত্র চিকিৎসা প্রক্রিয়ায় নাই, বরং মেডিকেল ইকুইপমেন্টস যে ক্রয় করার ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও কোনো ধরনের টাকা লাগবে না। দ্বিতীয়ত যে বিষয়টি, প্রাইভেটের ক্ষেত্রে যেই টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে এই টাকাটি রিফান্ড কিভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে। ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যারা ইতিমধ্যে প্রাইভেটের টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না। এমপ্যানেল প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয়। প্রত্যেক পরিচালক
প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি, আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে, আপনাদের যদি দুর্বলতা থাকে, আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয়, আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয়, ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। হাসপাতালগুলো পরিদর্শনে নিজেদের চোখে দেখা অভিজ্ঞতা বর্ণনা করেন শিক্ষার্থীরা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে ফিলিস্তিনি রাফা ক্যাম্পের সাথে ঢাকা মেডিকেল কলেজের কোনো ধরনের বৈসাদৃশ্য নেই। অর্থাৎ বিগত সরকার আমাদের এই স্বাস্থ্য খাতকে জানাজা করে দাফন কাফনও সম্পন্ন করে দিয়েছেন। আমাদেরকে শোনানো হয়েছিল ওই ফ্যাসিস্ট সরকার যতদিন ছিল যে আমাদের উপর নাকি শুধুমাত্র রাবার বুলেট ছোড়া হয়েছে। আপনি হসপিটালের বেডগুলোতে যান, কারা আছে, শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকেছে, আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে, ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আপনি গিয়ে দেখুন এক একজন কিভাবে কাতরাচ্ছে। স্বাস্থ্য খাত ও হাসপাতাল নিয়ে জনগণের অনাস্থা ও অবিশ্বাসের বিষয়গুলো অনুধাবন করেন তারা। তাই শনিবার থেকেই 90 দিনের মধ্যে পরিস্থিতি বদলানোর ঘোষণা দেয় উভয় পক্ষ। 90 days countdown begins from now। মানে 90 দিনের যে কাউন্টডাউন, যে অন্তর্বর্তীকালীন সরকারের 90 দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন, ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন, এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকে শুরু হচ্ছে। এখন ঠিক আছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক হয় শিক্ষার্থীদের। দাবি জানানো হয় আন্দোলনে আহতদের চিকিৎসায় বিশেষায়িত কেয়ার ইউনিট তৈরির। এখানে আহতদের অবস্থা দেখেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারও। জানান স্বাস্থ্য ছাড়াও আহতদের পাশে থাকবে অন্যান্য মন্ত্রণালয়। ঢাকা মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য গঠন হয়েছে তহবিল। এই ভর্তি রোগীদের খরচ বিয়ার করা মানে আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। গুজব বর্তমানে একটি ভয়ঙ্কর সমস্যা। এই গুজবে প্রায় প্রতিদিনই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা, যাচ্ছে প্রাণ, নিঃস্ব হচ্ছে অনেকে। রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার ঘটে এমনই এক ঘটনা। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন এক বাসায় আছেন এমন গুজব ছড়িয়ে দিয়ে চেষ্টা হয় লুটপাটের। পুরো ঘটনার সাক্ষী হয় যমুনা নিউজ। মিরপুর উত্তর পীরেরবাগের একটি ভবন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঘিরে রাখে কয়েকজন। তাদের দাবি সেই ভবনেই নাকি লুকিয়ে আছে ডিবির হারুন। প্রথমে কয়েকজন ভবনের দেয়াল টপকে ঢুকে পড়ে ভেতরে। এরপরে ভেতরে থাকা সিসি ক্যামেরা ভেঙে চেষ্টা চালায় কলাপসেবল গেট ভাঙার। বাড়ির নিরাপত্তায় সে সময় ছিলেন মালিকদের এক আত্মীয়। বাড়িতে ঢুকেই চিৎকার চেঁচামেচি করে দাবি তোলে তারা ছাত্র। সাথে শাওন নামে একজন পরিচয় দেন সাংবাদিক, যদিও ছিল না পরিচয়পত্র। অবস্থা বেগতিক দেখে বাধ্য হয়ে গেট খুলে দেন ভবনের দায়িত্বে থাকা রিপন। ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে ফিরে কোনো কিছু না পেয়ে মালামাল ও আসবাবপত্র থাকা দ্বিতীয় ও তৃতীয় তলার তালা খোলার জন্য চাপ দেয় তারা। ঘটনাস্থলে পৌঁছায় যমুনা নিউজ। ছাত্রদের পরিচয় জানতে চাইলে মুহূর্তেই পাল্টে যায় পরিস্থিতি। ভবনটির বাইরে জড়ো হওয়া মানুষের মাঝে ততক্ষণে বাড়ছে উৎকণ্ঠা। শেষ পর্যন্ত গুজব ছড়িয়েছে বলে তারা চড়াও হয় ছাত্র পরিচয় দেয়া লোকগুলোর ওপর। সন্দেহ বাড়ে ডাকাতির। তবে গুজব রচনাকারীকে ধরিয়ে দেওয়ার আশ্বাসে সেখান থেকে বেরিয়ে আসে তারা। আপনি এইসব গুজব ছড়াতে গেলে আপনার এলাকার ভিতরে চা খায় আপনি ওখানে ছড়ান, অন্য এলাকার পোলাপানদের কেন বলবেন? রাতের মধ্যেই রূপনগর থানার সামনে গুজব ছড়ানোর মূল হোতা প্রিন্সকে ধরে আনে তারা। ডিবি হারুন প্রসঙ্গ আসছে, যিনি ঢাকা মহানগর ডিবিতে ছিলেন, ওনার প্রসঙ্গটা আসছে। আসার পরে দেন কথা হয়েছে যে কোথায়, আমি বললাম যে উনি সম্ভবত উত্তর পীরেরবাগে আছে। উত্তর পীরেরবাগে আছে কোথায় আছে? আমি বললাম তাহলে লোকেশনটা আমি আপনাকে ম্যাপে, গুগল ম্যাপে দেখাতে পারি। আপনারা যখন যাবেন তখন এলাকার মুরব্বি ডেকে কথা বলবেন, মুরব্বিকে নিয়ে যাবেন যে এই বাসাটায় আমরা এরকম একটা ইনফরমেশনের ভিত্তিতে আসছি, আমরা মুরব্বিদের উপস্থিত থাকেন। তার ওপর যখন চড়াও সবাই, তখনও গুজব রটিয়েই যায় প্রিন্স। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি তাদের পক্ষ থেকে। যমুনা নিউজ তার কাছ থেকে জানতে চায় কোন ভবনে আছে ডিবি হারুন। পরদিন তা দেখানোর কথা বলে দুদিন ঘুরিয়ে সেই প্রিন্স লাপাত্তা।
প্রিন্সের বলা পীরের বাগের হামলার শিকার সেই ভবনের পাশের অ্যাপার্টমেন্টে গিয়েও পাওয়া যায়নি ডিবি হারুনের কোনো ছায়া। ফাঁকা বাসায় গুজব ছড়িয়ে লুটপাট করতেই এমন গুজব বলে ধারণা এলাকাবাসীর। অলোক হাসান, যমুনা নিউজ, ঢাকা। শনিবার মধ্যরাতে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে পানি জমে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে জলাবস্থা তৈরি হয়েছে। তবে বৃষ্টি কমে যাওয়ার পর দ্রুতই নেমে যায় বেশিরভাগ সড়কের পানি। রাজধানীর এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, পান্থপথ সহ বেশ কয়েকটি এলাকার রাস্তার পানি জমতে দেখা যায়। কয়েকটি স্থানে মূল সড়কের পানি ঢোকে বিভিন্ন বিপণী বিতানের ভেতরে। বৃষ্টি ও পানি জমার কারণে মধ্যরাতেও অনেকেই আটকা পড়েন নগরীর বিভিন্ন এলাকায়। রাস্তার ম্যানহোলের ঢাকনায় জমে থাকা ময়লা পরিষ্কার করে পানি নেমে যাবার ব্যবস্থা করতে দেখা যায় কাউকে। রাত 10:30 থেকে প্রায় 3টা পর্যন্ত চলে এই মাঝারি বর্ষণ। সব কক্ষ রীতিমতো বিধ্বস্ত, মালামাল পুড়ে ছাই। ফলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির থানাগুলোতে কার্যক্রম চলছে পুরনো কায়দায়। হাতে লিখে নিতে হচ্ছে মামলা ও জিডি, বসতে হচ্ছে থানার বাইরে বা পাশের ভবনে। জোড়াতালি দিয়ে কাজ চললেও দিন দিন বাড়ছে সেবা প্রার্থীর চাপ। ল্যাপটপ, কম্পিউটার পুড়ে ছাই। ফলে সেই পুরনো দিনের রীতিতে হাতে লিখে মামলা ও অভিযোগ নিচ্ছেন চট্টগ্রামের পতেঙ্গা থানায় কর্মরত ডিউটি অফিসাররা। শুধু পতেঙ্গা নয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 16টি থানার প্রায় সবকটির চিত্র একই। 5 আগস্ট সরকার পতনের পর দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হওয়া পতেঙ্গা থানা এখন ব্যবহার অনুপযোগী। বিকল্প হিসেবে পাশের ভবনে সীমিত পরিসরে চলছে কার্যক্রম। আমরা আগে অনলাইন জিডি করতাম এবং অনলাইনে সব কাজকর্ম করতাম, এখন এগুলো হাতে লিখে করতে হচ্ছে, যার কারণে আমরা একটু আমাদের সমস্যা হচ্ছে। থানার সব গাড়ি, আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ সব মালামাল, নথিপত্র ধ্বংস ও লুট হওয়ায় বিপাকে পুলিশ সদস্যরা। 11 আগস্ট থেকে থানার কার্যক্রম শুরু হলেও মনের ভয় কাটেনি তাদের। থানায় রক্ষিত যত ধরনের মামলার নথিপত্র, মালখানায় যে রক্ষিত মালামাল, অস্ত্রাগার, সমস্ত কিছু পুড়ে দিয়ে লুট করা হয়েছে। বেশ কয়েকদিন থানার কার্যক্রম বন্ধ থাকায় অনেকে মামলা ও অভিযোগ দায়ের করতে পারেনি। তাই এখন বেড়েছে সেবা প্রার্থীদের চাপ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুত পুরোদমে কাজ শুরুর দাবি তাদের। এতদিন থানা বন্ধ থাকার কারণে আমরা জিডি করতে পারিনি, তাই আমরা জিডি করতে যাচ্ছি। আমরা চাই থানা কাজ সম্পূর্ণ চালু হোক। যতদিন পর্যন্ত হচ্ছে না, আমরা এখনও কিছু কিছু জায়গায় গিয়ে থেমে যাচ্ছি। তো আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি পুলিশের কার্যক্রমটা 100% চালু করুক। চট্টগ্রামের পতেঙ্গা থানা সহ নগরীর অধিকাংশ থানায় হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করায় থানার সবকিছু পুড়ে ছাই। তবে সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হলেও কম্পিউটার সহ নানা সামগ্রী না থাকায় বিপাকে থানার অফিসাররা। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বিচ্ছিন্ন সেবায় কম্পিউটার সহ জরুরি সামগ্রী সরবরাহের দাবি পুলিশের। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। জেলায় জেলায় দেয়ালিকা আর নানা চিত্র ফুটিয়ে তুলতে ব্যস্ত শিক্ষার্থীরা। তুলির আঁচড়ে ফুটে উঠছে কোটা আন্দোলনের নানা প্রতিচ্ছবি। পাবনায় দেয়ালের পাশাপাশি সড়কও রাঙিয়ে তুলছে ছাত্রছাত্রীরা। চাঁদপুরের বিবর্ণ দেয়ালগুলো হয়ে উঠছে প্রাণবন্ত। শুরুটা কোটা সংস্কার আন্দোলন দিয়ে, রক্তাক্ত জুলাইয়ে সেটা রূপ নেয় এক দফায়। এরপর নতুন বাংলাদেশ। আন্দোলন চলাকালে প্রাণ যায় আবু সাইদ, মুগ্ধ সহ অনেক শিক্ষার্থীর। সেই ঘটনাবহুল দিনগুলো উঠে আসছে রংতুলিতে। পাবনায় তৈরি হচ্ছে স্মৃতির প্রাচীর। অর্জিত স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর তরুণরা। আমাদের উপর কি নির্যাতনটা চলছে আর আমরা কি কি কার্যক্রম করছি স্বৈরাচারকে নিপাত করার জন্য। আমরা আমাদের এই ছবির মাধ্যমে এই আন্দোলন যে ইতিহাস এবং আমরা কতটা ত্যাগ স্বীকার করেছি, কতটা কষ্ট করেছি, সেগুলোই তুলে ধরতে চেয়েছি। সবাই মিলে সকলের সাহায্য সহযোগিতার মাধ্যমে রং কিনা, তারপরে এখন আমরা কাজ চালাই যাচ্ছি এভাবে। ছোট বাচ্চা যারা এগুলা জানেও না, বোঝেও না, তারাও যাতে এদিক দিয়ে যাওয়ার সময় অন্ততপক্ষে একটু দেখে যেতে পারে যে আসলে কি থেকে কি শুরু হলো এবং শেষটা আমরা কিভাবে পেলাম। নতুন স্বাধীন দেশ সংস্কারে ভূমিকা রাখার শপথ নিয়েছেন চাঁদপুরের ছাত্রছাত্রীরা। চাইছেন স্বচ্ছতা আর জবাবদিহিতার নতুন মাতৃভূমি।
আমরা সবসময় সরকারের দিকে তাকিয়ে থাকি, সরকার এটা করবে ওটা করবে, আসলে আমরা নিজে থেকে কি করতেছি, এই নিজে থেকে করার চিন্তা ভাবনা থেকে আজকে আমরা এখানে আসছি। অনেকে চিনি না, কিন্তু সবাই যে একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে সুন্দর করার জন্য সবাই এগিয়ে আসছে, এই বিষয়টা খুব ভালো লাগছে। মুখের এই বাধার শিকল আমরা ভেদ করে কিভাবে এগিয়ে যেতে পারছি, আমাদের এই গ্রাফিতিটা দিয়ে আমরা সেটাই বুঝাচ্ছি। নারী পুরুষ তথা কোনো ধর্ম বর্ণ জাতি কোনো ভেদাভেদ থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে সকলে খুব শান্তিতে এবং প্রশান্তিতে বসবাস করতে পারবে। ছাত্র জনতার অভ্যুত্থানের নিরপেক্ষ সংবাদ তুলে ধরায় সচেষ্ট ছিল যমুনা টেলিভিশন। এমন সাহসিকতায় যমুনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে শিক্ষার্থীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে নাটোরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি কলকাতায় মেডিকেল শিক্ষার্থী খুন ও ধর্ষণেরও প্রতিবাদ জানানো হয়। এ যেন চোখ ধাঁধানো দৃশ্য। সন্ধ্যা নামার সাথে সাথে হাজারো মোমবাতির আলোয় আলোকিত নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের শহীদ মিনার। সময় গড়ালে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রত্যেকে মোমবাতি নিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করে বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মত্যাগ করা শহীদদের। পরিবেশন করেন জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান। শহীদদের স্মরণে নতুন সূর্য নামে একটি শহীদ স্মারকও উদ্বোধন করেন শিক্ষার্থীরা। আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করব। আজকে যারা জীবন দিয়েছে হয়তোবা তাদের জন্য দাঁড়িয়ে আছি এবং ভবিষ্যতে আমরা আসলেও কখনো আর জীবন দিতে চাই না। মোমবাতি প্রজ্বলন, শহীদদের স্মৃতিসৌধ উদ্বোধন এবং দেশাত্মবোধক গানের আয়োজন, এটা আমরা শুধুমাত্র করেছিলাম শহীদদের স্মরণে। শহীদদের রক্তের বিনিময়ে দেশ থেকে বৈষম্য দূর হবে এমন প্রত্যাশা ছাত্রছাত্রীদের। পাশাপাশি কলকাতা মেডিকেল শিক্ষার্থী মৌমিতা দেবনাথের খুন ও ধর্ষণের প্রতিবাদও জানানো হয়। আপনারা সবাই জানেন মৌমিতা ব্যানার্জির সঙ্গে যা হয়েছে, আমরা চাই না কোনো মেয়ের সঙ্গে এত নৃশংস হত্যা হোক। আমরা চাই প্রতিটা নারীর আমরা নিরাপত্তা চাই। আগামীর বাংলাদেশ যেন সুন্দর এবং সুশীলভাবে এগিয়ে যায় এবং এর জন্য আমরা ছাত্র সমাজ সর্বদা আছি। আমাদের কোটা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা এখানে স্মৃতিসৌধ একটা স্থাপন করেছি। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের পাশের পশ্চিমবঙ্গে মৌমিতা দেবনাথ নামে আমাদের একজন বোন নৃশংসভাবে কালকে ধর্ষণের শিকার হয়েছে, তার স্মরণে আজকে আমরা এখানে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানটা শুরু করেছি। সকল বৈষম্যের বিরুদ্ধে এই জাগরণ নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা তরুণ প্রজন্মের। জারিন অর্নি, যমুনা নিউজ। চালের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। বিক্রেতাদের অভিযোগ, পরিবহন সহ বিভিন্ন স্তরে চাঁদাবাজি বন্ধ হলেও সুফল মিলছে না, বরং সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। বলছেন নানা অজুহাত আর কৌশলে অযৌক্তিক দামে পণ্য সরবরাহ করছে গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠান। দ্রুত সিন্ডিকেট ভেঙে বাজার সহনীয় করার দাবি ক্রেতাদের। কোটা সংস্কারের দাবিতে প্রায় এক মাস ধরে চলা আন্দোলনে দেশ জুড়ে বিরাজ করে অস্থিরতা। ব্যাহত হয় পণ্য পরিবহন ব্যবস্থা, উৎপাদনে পড়ে নেতিবাচক প্রভাব। ফলশ্রুতিতে মিলগেট, পাইকার থেকে শুরু করে খুচরা পর্যায়ে বেড়ে যায় চালের দাম। পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও দাম কমার কোনো আভাস নেই, বরং নানা অজুহাতে দাম বৃদ্ধি অব্যাহত আছে। খুচরা বাজারে কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে স্বর্ণা মিলছে 54 টাকায়। মাঝারি মানের চাল বিয়ার 28 কিনতে হচ্ছে 58 থেকে 60 টাকায়। আর 72 থেকে 80 টাকার নিচে নেই কোনো সরু চাল। এমন অসহনীয় দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। আগের তুলনায় অনেক বেশি আর কি। আগে মিনিগ্রামে ধরেন 60 টাকা হইলে ভালো চাল পাওয়া যেত, মানে এই মিনিগ্রামে ধরেন 70 টাকা। চাউলের দাম কমবে, ডালের দাম কমবে, আলুর দাম কমবে, ফেসবুকে কম আছে, কিন্তু বাজারে আসলে কম পাই না। 70 টাকার চাল হইলো আপনার 75, 80, কেজিতে 5 টাকা বেশি। নিম্ন শ্রেণীর মানুষ ওরা কীভাবে ওরা কী করে না করে ওসব তার আমরা জানি না। আমরা বাজারে আসি, যে দর হয় দাঁড়িয়ে কিনে নিয়ে যাবে। ধানের বাম্পার উৎপাদন হয়েছে, চালের মজুদও সন্তোষজনক। তারপরও দফায় দফায় বাড়ছে দাম। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, গত সরকারের আনুকূল্যে থাকা 10 থেকে 12টি কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে এখনও জিম্মি চালের বাজার। প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমতো দাম নির্ধারণ করে ভোক্তার পকেট থেকে হাতিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। অনেকগুলো কর্পোরেট কোম্পানিকে গভর্নমেন্ট লাইসেন্স দিয়া মনে করেন যে এই সিন্ডিকেটটা করিয়া নিয়ে সাধারণ ভোক্তার যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এদের একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটে ভাঙতে হবে।
আর বিশেষ করে মূল চাউল ব্যবসায়ী যারা, তাদের হাতে চাউল না, এখন বড় বলের ব্যবসা হাতে। একটা প্যাকেট খরচ হয় ওনারা 1 টাকা 2 টাকা, কিন্তু ওই প্যাকেটে 1 কেজি চাউল 8 টাকা 10 টাকা বাড়তি করে নিয়ে যায়। দাম বৃদ্ধির জন্য ব্যাংকের তারল্য সংকটকেও দায়ী করছেন মিলাররা। তাদের দাবি, ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় ধান কিনতে পারছে না তারা। এর নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনে। ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করতে পারছি প্রতি অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা করে। তো 2 লাখ টাকা দিয়ে উত্তোলন করার পরে এই ধানটা আমরা যখন কিনতে যাবো তখন তো টাকা লাগবে অনেক। চাল তো আমরা বেচতেছি, টাকা আসতেছেও, কিন্তু টাকাগুলো হচ্ছে কি ব্যাংকে থেকে যাচ্ছে আমাদের। এখন এই কারণে আমরা মার্কেটে যখন যাচ্ছি তখন ধানের বাজার একটু কম শুনতেছি, কিন্তু যে পরিমাণ মতো আমাদের চাহিদা মতো কিন্তু ধান আমদানি হচ্ছে না। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির তথ্য অনুযায়ী মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে 3%। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে সরকার বিভিন্ন পক্ষের সাথে সংলাপ করছে বলেও জানান তিনি। গতকাল ভার্চুয়ালি গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফল সংগ্রামের পর গ্রাফিতির রাজধানী ঢাকাকে দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ নেতাদের আমন্ত্রণও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য রাখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নেন তিনি। সামিটে স্বাগত বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तीसरी वॉइस ऑफ ग्लोबल साउथ समिट में সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনেই সংগঠিত হয়েছে। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের এই দ্বিতীয় বিপ্লব বিশ্বের তরুণ ও যুবকদের আলোড়িত করবে। এ সময় তিনি সামিটে অংশ নেওয়া সকলের প্রতি ঢাকা ঘুরে দেখার আহ্বান জানান। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. There is no central planning or guidance from them, no budget support from anyone. It is just an outpouring of their emotions and commitment to the goals of the second revolution. নিজেকে সবচেয়ে বয়স্ক তরুণ হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনূস তার সরকারের লক্ষ্য সম্পর্কেও দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দকে জানান। My lifelong experience has been that our financial system is created to promote wealth concentration. We have to redesign our financial system to make sure wealth is shared by all. It should not be a one-way path for wealth. We must ensure financial services for all people, particularly women and the youth. বিশ্বের তরুণ ও যুব সমাজ সব অসম্ভবকেই সম্ভব করতে পারে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই নোবেলজয়ী বলেন, সৃজনশীল ক্ষমতার মাধ্যমে এই তরুণরাই নতুন বিশ্ব তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। I am honored to be the oldest young person to take part in this revolution and help them make their dreams come true. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক তথ্যই প্রকাশ হয়নি। এ নিয়ে আরও স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের স্বজনরা। শনিবার দুপুরে মহাখালীতে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার সংবাদ সম্মেলনে এই দাবি জানায়। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এই হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলে নূর তাপস এবং শেখ সেলিম জড়িত। এই ঘটনা তদন্তে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিও জানান নিহতের স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়নি বলেও অভিযোগ করেন তারা। বলেন, যে দুটি কমিটি তদন্ত করেছে তারা নিহতদের স্বজনদের সাথে কথা বলেনি। প্রতিবেদন দুটি প্রকাশেরও দাবি জানানো হয়। এসে ডিজিকে প্রথমেই গুলি করে, 2টা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে নেয়। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে
একটা হুলস্থুল কারবার শুরু হলো, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। পুলিশকেও তো ঠিক মতো কিন্তু ইনভেস্টিগেট করতে দেয় নাই, রেস্ট্রিকশন ছিল। সো আমরা চাচ্ছি এখন নতুনভাবে যদি ইনভেস্টিগেশনটা যদি হয়, যদি সব সত্যটা প্রকাশ করতে পারি, স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার হবে। কারণ যে বিচারটা হয়েছে ওটাতে অনেক লুকোচুরি একটা ভাবছি। সরকার পতনের পর থেকে নিরাপত্তাহীনতায় বন্ধ রয়েছে চাঁদপুর সেতুর টোল আদায়। টোল নেওয়া বন্ধ থাকলেও উপকৃত হচ্ছে না সাধারণ মানুষ। যানবাহনে নেওয়া হচ্ছে আগের ভাড়াই। সম্প্রতি টোলঘরটি গুড়িয়ে দেওয়া হয়, এতে বিপাকে পড়েছে ইজারাদার প্রতিষ্ঠানটি। চাঁদপুর লক্ষ্মীপুর সড়কে ডাকাতিয়া নদীর উপর 18 কোটি 12 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি উদ্বোধন করা হয় 2005 সালে। বাস, ট্রাক সহ প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল এই পথে। সেতু পারাপারের জন্য যানবাহন প্রতি 10 থেকে সর্বোচ্চ 250 টাকা পর্যন্ত টোল আদায় করা হয়। নির্মাণ খরচের দ্বিগুণেরও বেশি অর্থ উঠে আসায় স্থানীয়রা দীর্ঘদিন ধরে টোল আদায় বন্ধের দাবি জানিয়ে আসছেন। সরকার পতনের পর সম্প্রতি টোলঘরটি গুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে বন্ধ রয়েছে সেতুর টোল আদায়। তবে যানবাহনে আগের ভাড়াই দিতে হচ্ছে যাত্রীদের। টোলটা বন্ধ আর পৌরসভা টোল বন্ধ, কিন্তু আমার যে ড্রাইভারগুলো ছিল ড্রাইভারগুলো আগের বারটাই নিচ্ছে। মোবাইলে যাবো, মোবাইলে আগে 20 টাকা দিতাম, এখন 20 টাকাই নিবি মনে হয়। 20 টাকা নিবি, কম তো নিবে না। কম নিচ্ছে। টোল তো দিতে হয় না, কেন কম নিবেন না? টোলের তো হিসাবে আলাদা, কিন্তু তো ইয়ার তো নাই। উনি বাগা বাজার উঠে বাগা দিতে উঠে 20 টাকা দিতে পারে। টোল দিতে হয় না, আগে তো টোল দিতেন, এখন কি ভাড়া কম নেন? আগের মতোই নেই। আমাকে দৈনিক 1000 টাকা দিতে হতো, আপ ডাউন 200 টাকা করে। এখন কোনো টাকাই দেওয়া লাগে না। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে 2024-এর 1 জুলাই থেকে 27 সাল পর্যন্ত 3 বছরের জন্য টোল আদায়ের দায়িত্ব পায় মেসার্স MI ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান। ইজারা বাবদ সরকারি কোষাগারে 4.25 কোটি টাকা জমা দিলেও টোল আদায় না করতে পারায় বিপাকে পড়েছে প্রতিষ্ঠানটি। কিছু দুষ্কৃতীরা আমাদের টোলঘরটা জ্বালাই দেওয়ার পরে এখন আমরা আর কালেকশন করতে পারতেছি না। এতে করে আমাদের আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছি। প্রতিদিন আমাদের যে 1,10,12,000 টাকা কালেকশন হওয়ার কথা, আমরা ওই ঘাটের কাছে যাইতেই পারি না। আকুল আবেদন সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে হিসাবটা যেন বুঝিয়ে পাই এবং আমরা যেই কদিন কালেকশন করতে পারি নাই এই কদিন যেন পরবর্তীতে আমাদের সাথে সমন্বয় করে দেওয়া হয়। সড়ক ও জনপথ বিভাগ থেকে জানা যায় 2015 সালের নীতিমালায় বলা হয়েছে 200 মিটারের অধিক দৈর্ঘ্যের সেতুর টোল আদায় অব্যাহত থাকবে। সেই কারণে 248 মিটার দৈর্ঘ্যের চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধ করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সেতুটির টোল আদায়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। বিশ্বব্যাপী ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি এমপক্স। সংক্রমণ রোধে চলছে ব্যাপক তোড়জোড়। কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশনের পাশাপাশি বিমানবন্দরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এমপক্স প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন তৈরি ও তা আফ্রিকা সহ বিভিন্ন দেশে পাঠানোর তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার মতোই উদ্বেগ ছড়াচ্ছে আরেক প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ এমপক্স। সংক্রমণের হার ও প্রাণহানি কমাতে নানা উদ্যোগ নিচ্ছে আক্রান্ত দেশগুলো। চিকিৎসকরা বারবার ভ্রমণকালীন সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। দ্রুতই বিশ্বজুড়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালুর তৎপরতা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ রোধে গবেষণা এবং সঠিক চিকিৎসা পদ্ধতির উপর জোর দেওয়ার পরামর্শ সংস্থাটির। পাকিস্তানে এমপক্স রোগী শনাক্তের পর থেকেই বিমানবন্দরগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কিছুক্ষণ পরপরই বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ছড়ানো হচ্ছে জীবাণুনাশক। নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক ব্যবহারের। যাত্রীদের মাঝে এমপক্স রোগের কোনো উপসর্গ আছে কিনা তাও তদারকি করা হচ্ছে। বিমানবন্দরে স্থাপন করা হয়েছে আইসোলেশন কক্ষ। আফ্রিকার বাইরে সুইডেনের সর্বপ্রথম এমপক্স রোগী শনাক্ত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের মজুদ আছে। এছাড়া আইসোলেশন এবং সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সুইডেন। New variant
সংক্রমণ রোধে কন্ট্যাক্ট ট্রেসিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনাক্তকারীকে দ্রুত ও সুস্থ না হওয়া পর্যন্ত আলাদা রাখা দরকার। সুইডেনে প্রথম এমপক্সে আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। তার দেহে ভ্যারিয়েন্ট ক্লেড 1B শনাক্ত হয়েছে। আইসোলেশনে রেখে তার চিকিৎসা চলছে। সুইডিশ নাগরিকদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে ভ্যাকসিন সহায়তার জন্য ইউরোপের অন্যান্য দেশের সাথেও আলোচনা হয়েছে। আফ্রিকার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম এমপক্স শনাক্ত হয় কঙ্গোতে। বিশ্বের মোট শনাক্তের 96% রোগী এখানকার। আফ্রিকার অন্তত 13টি দেশে এমপক্স ছড়িয়ে পড়লেও হাসপাতালগুলোতে রয়েছে মাত্র 2 লাখ ভ্যাকসিন। বৃহৎ পরিসরে কন্ট্রাক্ট ট্রেসিং আমাদের পক্ষে করা সম্ভব নয়। এছাড়া আমরা নজরদারি এমনকি পর্যাপ্ত চিকিৎসা সেবাও দিতে পারছি না। তার উপর পর্যাপ্ত ভ্যাকসিন নেই। এমপক্সের অনুমোদিত ভ্যাকসিন ডেনমার্কের বাভারিয়ান নর্ডিক কোম্পানির ইমভানেক্স। এদিকে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক ভ্যাকসিন উৎপাদন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাভি জানিয়েছে এমপক্সের ভ্যাকসিন উৎপাদন করতে তারাও $500 মিলিয়ন ব্যয় করবে। শীঘ্রই আফ্রিকার দেশগুলোতে ভ্যাকসিন পাঠানোর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।